আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সাথে সিআরএমির বাংলা ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার পড়ব, তাই তো? আজকে আমরা পড়ব রেইনকোট, এবং রেইনকোট এই গল্পটি লিখেছে কে? রেইনকোট গল্পটি লিখেছে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। ইনি কিন্তু একটা খুবই প্রসিদ্ধ একজন লেখক ছিলেন বা লেখক, ঠিক আছে? কেন আমি এটা বলছি? অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ইনার একটা প্রবন্ধ থাকে যে নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত বা নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত নয়, এমন একটা কোশ্চেন সাধারণত থেকে থাকে, ঠিক আছে? তাহলে কি আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আমাদের কি জানা ইম্পর্টেন্ট? এখন তোমার মনে কোশ্চেন হতে পারে যে আপু এখনই কি আমার অ্যাডমিশন টেস্ট এবং যে সামনে বোর্ড এক্সাম এটা কি কানেক্টেড? অবশ্যই কানেক্টেড। কারণ কি তুমি এখনো যেটা পড়ছো এটাই তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টে আসবে। অ্যাডমিশন টেস্টে বাইরের থেকে কোনো কিছু আনবে না। তুমি যে রেইনকোট গল্পটি এখন পড়ছো এই রেইনকোট গল্প থেকেই তোমার অ্যাডমিশন টেস্টে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে লাইন বাই লাইন এবং প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে পড়াটা আমাদের প্রয়োজন যে আমরা এখন থেকে অনেক ভালোভাবে পড়ব। তাহলে এখন থেকে কি আমাদেরকে এসএসসি পর্যন্ত টার্গেট, তারপর আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো না? তার জন্য আমাদের এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। ওই 3 মাসের প্রিপারেশন কিন্তু এনাফ না, ঠিক আছে? 3 মাস প্রিপারেশন এনাফ না, এখন থেকে আমাদের পড়াশোনা করতে হবে। তার জন্য তাহলে আমরা একদম ভালোভাবে লেখক পরিচিতি থেকে শুরু করে গল্প বা কবিতা যেটাই পড়ি না কেন খুব ভালোভাবে আমার টেক্সট বইটা পড়তে হবে, ঠিক আছে? দেখো, রেইনকোট গল্পটি লিখেছে আখতারুজ্জামান ইলিয়াস। তার সম্পর্কে আমরা এখন একটু পড়বো। সেটা হচ্ছে কি আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম। অনন্য সাধারণ মানে কি? অনন্য সাধারণ মানে এতটাই অসাধারণ যে তাকে আলাদাভাবে চেনা যায় এবং সে এতটা অবদান রেখেছে বাংলা সাহিত্যে যে তাকে বিশেষভাবে আমাদেরকে একটু মনে করতে হয়। তাহলে তেমনই একটা লেখককে আখতারুজ্জামান ইলিয়াস। তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালের 12ই ফেব্রুয়ারি গাইবান্ধার গটিয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। গাইবান্ধার কে কে আছো ঝটপট কমেন্ট করে জানাও। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12ই ফেব্রুয়ারি গাইবান্ধার গটিয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? তার পিতৃনিবাস ছিল বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে, মানে বগুড়া শহরের কাছাকাছি অবস্থিত একটা গ্রাম, যেটা হচ্ছে যে সেই গ্রামের নাম কি নারুলি, ঠিক আছে? তার পিতার নাম বিএম ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস, ঠিক আছে? পিতার নাম কি? বিএম ইলিয়াস এবং মাতার নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস। তার পিতৃ প্রদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। ভেরি 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 ইম্পর্টেন্ট, একদম স্টার দিয়ে রাখো। আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আখতারুজ্জামানের প্রকৃত নাম কি বা পিতৃ প্রদত্ত নাম কি? আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। অপশনে থাকবে মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস, আবার থাকবে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আমরা সাধারণত কি করি, মোহাম্মদ হচ্ছে সবার নামের প্রথমে থাকে, তো আমি না দেখে কি করলাম যে ওটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই কাজ কিন্তু করা যাবে না। আখতারুজ্জামান ইলিয়াসের নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, প্রথমে বগুড়ায় এবং পরে ঢাকায় শিক্ষা জীবন অতিবাহিত হয়। প্রথমে কোথায়? বগুড়াতে এবং পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, ঠিক আছে? অনার্স আর মাস্টার্স করছে কোথা থেকে? সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের, দেখো আখতারুজ্জামান ইলিয়াস কর্মজীবনে ছিল সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক, ঠিক আছে? বাংলা বিষয়ের অধ্যাপক। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস পেশায় কি ছিলেন? সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। বাংলাদেশের কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব, মানে যাকে আগেই গোনায় আনতে হয়, ঠিক আছে? যাকে আগেই গণ্য করতে হয় বা সবার সামনে রাখতে হয় কোনো কিছু করতে গেলে, এমনই একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, ঠিক আছে? তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, কিন্তু কি হয় জানো,
কাজ ভালো যদি না হয়, খালি লেখার সংখ্যা বৃদ্ধি করে গেলে আখতারুজ্জামান ইলিয়াস কবেই হারিয়ে যেতেন। বা আমরা যারা একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, ইদানিং দেখা যায় যে কন্টেন্টের মধ্যে তেমন কোনো কিছুই নাই, খালি একটার পর একটা এটা সেটা আপলোড দিচ্ছি, ঠিক আছে, আপলোড দিচ্ছ, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিছুদিন চলবে, তারপর হারিয়ে যাবে। তেমনি কাজের মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই কাজ আর কখনোই গোনার মধ্যে আসে না, সেই কাজ নিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব না। তাই কি করতে হবে, গুণগত মান ঠিক রাখতে হবে, যেটা করেছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, যে কিনা লেখার সংখ্যা বৃদ্ধির উপরে কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন কোন দিকে, লেখার গুণগত মান, গুরুত্ব দিয়েছে লেখার গুণগত মানের উপর, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে, শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতেই তিনি দেখেনি, অন্তর্দৃষ্টি সহযোগে জীবন ও জগৎকে আখতারুজ্জামান ইলিয়াস পর্যবেক্ষণ করেছেন, ঠিক আছে। মানে তিনি যেটাই দেখেছেন সেটা খুব বেশি গুরুত্বের সাথে তার অন্তর্নিহিত যে সারমর্ম আছে সেই নির্যাসটা তিনি গ্রহণ করার জন্য চেষ্টা করেছেন, ঠিক আছে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, দেখো দারিদ্র্য, ঠিক আছে, পড়িয়েছিলাম না অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে, যে একটা আছে দরিদ্রতা আর একটা হচ্ছে দারিদ্র, ঠিক আছে। দেখো দারিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত, মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। মানে মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি জানো, যে তোমরা আমাকে স্ক্রিনে বা মোবাইলে দেখছো, বা ল্যাপটপ থেকে, মোবাইল থেকে, যে যেটা থেকে দেখো না কেন, তোমরা আমাকে একটা ডিভাইস থেকে দেখছো যে আপু পড়াচ্ছে, কিন্তু সেটা দেখার মধ্যে আরো কত ধরনের দেখা হতে পারে, আমার মাইন্ডে কি চলছে এটা কিন্তু তোমরা কেউ জানো না। ঠিক তেমনি আমি দেখছি একজন খুব হাসি খুশি ভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে আপু কেমন আছেন বা কেমন আছো, কিন্তু তার ওই যে হাসি খুশি ফেসের মধ্যে একটা মলিনতা কোথাও না কোথাও কাজ করছে। এটা তার মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, যেটা তার মাইন্ডে একান্তই চলছে, সবাই সেটা কিন্তু বুঝতে পারে না, কেউ কেউ বুঝতে পারে। তেমনই একজন ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, যিনি শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিটা, ওই যে কেমন আছে হাসি খুশি ভাবে বলেছে, সে শুধু এটাই দেখেনি, তার মাইন্ডে কি চলছে বা তার মনের মধ্যে কি চলছে এই বিষয়টাকে আখতারুজ্জামান ইলিয়াস অনুধাবন করার চেষ্টা করেছে, তাই না। নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা থেকে আছি সজল বর্মন, থ্যাংক ইউ সজল। আচ্ছা দেখো এরপরে কি বলছে, তার 5টি ছোট গল্প, আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প গ্রন্থ কয়টি, 5টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করো কিন্তু সবাই। 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে 28টি গল্প, তার মানে 5টি ছোট গল্প গ্রন্থ মানে 5টি ছোট গল্পের বই আছে, যে 5টি ছোট গল্পের বইয়ের মধ্যে তার 28টি গল্প রয়েছে, ঠিক আছে। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গল্প কতটি, 28টি, গল্প গ্রন্থ কতটি, 5টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্যটা দেখো, গল্প গ্রন্থ আর একটা হচ্ছে গল্প, গল্প গ্রন্থ 5টি, গল্প রয়েছে 28টি। এছাড়া রয়েছে দেখো 2টি উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াসের এগুলো বেশি আসে কেন, কারণ এগুলো খুবই সংখ্যায় সীমিত, খুবই স্পেসিফিক, এই কারণে আখতারুজ্জামান ইলিয়াসেরটা আমাদের অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায়, ঠিক আছে। তাহলে কি 5টি ছোট গল্প গ্রন্থে রয়েছে তার 28টি গল্প এবং রয়েছে মাত্র 2টি উপন্যাস এবং একটি প্রবন্ধ সংকলন, ঠিক আছে, একটি প্রবন্ধ সংকলন, 2টি উপন্যাস এবং 5টি ছোট গল্প গ্রন্থে রয়েছে 28টি ছোট গল্প। তার গল্প গ্রন্থগুলোর নাম দেখো, অন্য ঘরে অন্য স্বর। গল্প গ্রন্থগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনটা গল্প গ্রন্থ, কারণ কি দেখো তার মাত্র একটা প্রবন্ধ, 2টা উপন্যাস রয়েছে, বাকি সবগুলো কিন্তু গল্প, ঠিক আছে, মনে রাখতে হবে। তার 5টি গল্প গ্রন্থগুলোর নাম কি দেখো, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত আসে, এটা দোজখেরম, এটাও আসে, ঠিক আছে, দোজখেরম, দুধে ভাতে উৎপাত, খোয়ারি, অন্য ঘরে অন্য স্বর, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটাও আসে, ঠিক আছে। তাহলে কি কি, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজখেরম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। কে কে নোট করেছো, খাতা কলম নিয়ে কে কে বসেছো, ঝটপট কমেন্ট করে জানাও। খাতা কলম নিয়ে কে কে বসেছো দেখি ক্লাস
ক্লাস করতে? বইয়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি যেটা লিখবে সেটা তোমার মাথায় বেশি ঢুকবে, ঠিক আছে, বেশি মনে থাকবে। খাতা কলম নিয়ে কে কে বসেছো আমি একটু কমেন্ট তাদের দেখতে চাই। ছাগলবান্ধা থেকে, ঠিক আছে, তোমরা তো কেউ কেউ জয়েন হয়েছো গাইবান্ধা থেকে, আবার অনেকে কিন্তু ছাগলবান্ধা থেকে জয়েন হয়ে গিয়েছে। সোহান বলছে কিন্তু আমি একা নাকি ছাগলবান্ধা থেকে? সোহান একাই ছাগলবান্ধা থেকে জয়েন হয়ে গিয়েছে। ফারহা পলি বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জাহান তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। তোমাদের অনেকের এক্সাম চলছে বলে তোমরা ক্লাসে থাকতে পারছো না, আমি বুঝতে পারছি। এসকে বস বলছে সরি আপু। কেন বা কাকে সরি বললো? খাতা কলম নিয়ে আছে জান্নাত, রিয়াদ সরকার, মুক্তা আক্তার। আপু আমি বগুড়া থেকে। শিহাব কিন্তু রেগুলার আমাদের ক্লাস করে, থ্যাংক ইউ শিহাব। মিজানুর রহমান, শাকিকুল ইসলাম শাকিল, আচ্ছা ঠিক আছে। দিনমণি হচ্ছে এখন আসলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা শুনো, এবার দেখো, যেহেতু তার 5টা গল্প গ্রন্থ রয়েছে আর উপন্যাস ছিল কয়টা? 2টা উপন্যাসগুলো কি কি দেখো? চিলেকোঠার সেপাই আর হচ্ছে খোয়াবনামা। তার একটা গল্প গ্রন্থ আছে খোয়ারি, ঠিক আছে, আর একটা উপন্যাস আছে খোয়াবনামা। খোয়াবনামা কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস বা আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, তার পিতৃ প্রদত্ত নাম। চিলেকোঠার সেপাই অনেক শুনেছি আমরা, অনেক বেশি এক্সামে আসে। সেটা কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই আর হচ্ছে খোয়াবনামা। 1917 সালে 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তাহলে দেখেছো, সে খুব অল্প সংখ্যক, মাত্র 5টা গল্প গ্রন্থ লিখেছে, মাত্র 2টা উপন্যাস লিখেছে, মাত্র একটা প্রবন্ধ সংকলন লিখেছে। তারপরেও তাকে আমরা কিন্তু মনে রাখছি, তার লেখা জিনিসটা কিন্তু আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়েছে। তার কারণ কি? তিনি নিজেই বলেছেন যে তিনি কিন্তু কি করেছেন? লেখার সংখ্যা বৃদ্ধির দিকে নজর দেয়নি, লেখার গুণগত মানের দিকে নজর দিয়েছেন। আমাদের ঠিক তেমনি পড়তে হয় বলে পড়বো না, যাতে সেটা অ্যাপ্লাই করতে পারি সেই জন্য পড়বো, ঠিক আছে? গুণগত মান ঠিক রাখতে হবে। আচ্ছা, বই নিয়ে যারা আছো বইয়ে দাগিয়ে নিও। আমরা কি জানি 25 ব্যাচের জন্য যে একটা সুখবর আছে? রৌনক জান্নাত অনামিকা বলছে আমরা এখন পুরনো হয়েছি তো এই জন্য আমাদের নাম নেই না। কেন নিব না আপু? এই যে আমি তোমার নামটা দেখিনি এজন্য আমি নেইনি, এখন এই যে দেখছি এখন নিচ্ছি। অনামিকাও কিন্তু আমাদের রেগুলার ক্লাস করে, মিম হাসানও রেগুলার ক্লাস করে। তোমরা যারা রেগুলার ক্লাস করো আমার কিন্তু মোটামুটি আছে মাথায় যে এরা হচ্ছে আমার রেগুলার স্টুডেন্ট বা রেগুলার ভাইয়া আপুরা, ঠিক আছে? এখন দেখো, যারা হচ্ছে 25 ব্যাচের আছো তারা যদি মনে করো যে আমাদের সাথে একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারবে বা আমরা তোমার সহায়ক হতে পারবো, তাহলে তোমরা আমাদের সাথে এই যে ফেব্রুয়ারি থেকে যে কোর্সটি আসছে 25 ব্যাচের জন্য, তোমরা এই কোর্সটি কিন্তু নিতে পারো। এখানে বাংলা এবং ইংলিশ পড়ানো হবে এবং পুরোটাই A to Z শেষ করা হবে। তোমরা যারা এখনো ভয়ে আছো যে আমার প্রিপারেশন তো ভালো না, তারা কি করতে পারো, একদম মানে অ ক খ থেকে, মানে একদম প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত তোমাদের এসএসসি সিলেবাসটা শেষ করা হবে। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রত্যেকটি টপিকের উপরে তোমরা পাবে হচ্ছে একটা স্পেশাল শীট, যেটা তোমার প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ। এবং এখানে হচ্ছে তোমাদের যে টেস্ট পেপার থাকবে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করা হবে, রেগুলার এক্সাম নেওয়া হবে। এক কথায় পুরো একটা ঝালাই করা প্রিপারেশন তুমি নিতে পারবে আমাদের সাথে। আমরা চেষ্টা করব, বাংলার জন্য আমি থাকবো তোমাদের সাথে এবং ইংলিশে খালিদ ভাইয়া থাকবে তোমাদের সাথে। অলরেডি কিন্তু খালিদ ভাইয়ের একটা কোর্স চলছে এবং সেখানে খুব ভালো সংখ্যক স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে আমাদের সাথে তোমরা কোর্সটি করতে চাও, তাহলে ঝটপট কোর্সে ভর্তি হয়ে যাও। প্রথম 50 জন 799 টাকা অর্থাৎ 200 টাকার ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? আর বাকিরা কিন্তু
1000 টাকায় ভর্তি হতে হবে না? আচ্ছা ঠিক আছে, দেখো আর হচ্ছে সিফাত, মোহাম্মদ সিফাত বলছে ফার্স্ট কমেন্ট আমি করেছি কিন্তু আপু দেখে নাই, যে দেখে নিয়েছি। কোর্স ফি, শ্রী হরিদাস বলছে কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে এমনিতে 1000 টাকা, কিন্তু প্রথম যে 50 জন ভর্তি হবে তারা ভর্তি হতে পারবে 799 টাকায়, ঠিক আছে? মানে প্রথম যে 50 জন ভর্তি হবে তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট অলরেডি হচ্ছে। তোমাদের কিন্তু ভালো স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তো তোমরা হচ্ছে ঝটপট ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছুই হতে যাচ্ছে, ঠিক আছে? রমজান মিয়া জিজ্ঞেস করছে কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে প্রথম 50 জনের জন্য 799 টাকা এবং 51তম জন থেকে বাকি সবার জন্য 1000 টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। সেটা কি? রেইনকোট গল্প। রেইনকোট গল্প কাকে কাকে নিয়ে, তাই তো? রাকিব হাসান কোশ্চেন মার্ক দিয়েছে, কি জানতে চেয়েছো ভাইয়া? আমি বুঝতে পারিনি। আশফি বলছে আমি ভর্তি হব, আমাকে কত টাকা রাখবেন? কত টাকা রাখবো? সবার জন্যই সেম, ঠিক আছে? প্রথম 50 জন তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ 799 টাকা ভর্তি হওয়ার, আর 51তম জন থেকে বাকি সবার জন্য 1000 টাকা। আচ্ছা, সবার প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড উইথ রিটেন আইটেম, বাংলাও রিটেন ইংলিশও রিটেন, সবকিছুই কিন্তু পড়ানো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাই হচ্ছে আমাদের আজকের টপিকে। আজকের টপিক কি ছিল? আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি, ঠিক আছে? যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, আখতারুজ্জামান ইলিয়াস রচিত যে রেইনকোট গল্প, সেটা মূলত একদম প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা। প্রধান চরিত্র কি? নুরুল হুদা, ঠিক আছে? প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা। তারপরে রয়েছে হচ্ছে নুরুল হুদার ওয়াইফ ছিল, যার নাম ছিল হচ্ছে আসমা। তাহলে নুরুল হুদার ওয়াইফের নাম কি? আসমা, ঠিক আছে? এবং এই গল্পে আরেকটা উল্লেখযোগ্য চরিত্র, যে কিন্তু গল্পে সরাসরি উপস্থিত নাই, কিন্তু সে খুব ভালো একটা পুরো গল্পতে একটা মানে, আপু কালার চেঞ্জ করেন, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখো এই গল্প তাহলে আমি প্রথম থেকে আবার লিখি, ঠিক আছে? এই গল্পের প্রধান যে চরিত্র সেটা হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা, নুরুল হুদার ওয়াইফ ছিল যার নাম ছিল আসমা, এবং এই গল্পে কোথাও উপস্থিতি নাই সরাসরি, কিন্তু পুরো গল্প জুড়েই তার হচ্ছে যে একটা বৈশিষ্ট্য রয়েছে, বা গল্প জুড়েই তার একটা খুবই উল্লেখযোগ্য চরিত্র রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, যে আসমার ভাই যার নাম ছিল মিন্টু, ঠিক আছে? এই তিনজনকে নিয়ে মূলত হচ্ছে কাহিনী, এছাড়া আরো অনেকে আস্তে আস্তে হচ্ছে অ্যাড হবে। এখানে নুরুল হুদা কি ছিল? একজন প্রফেসর আর লেকচারার ছিল, ঠিক আছে? এবং নুরুল হুদার ওয়াইফ ছিল আসমা, এবং আসমার ভাই ছিল মিন্টু, অর্থাৎ নুরুল হুদার শালা ছিল সম্পর্কে মিন্টু। এখন সাধারণত মানে আমরা যে মুভিগুলো দেখতে পাই, আমরা যে মুভিগুলো দেখি সেখানে দেখা যায় যে যুদ্ধের কাহিনী সাধারণত দেখা যায় যে গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরেছে, কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস শহরের, ঢাকা শহরের একটা চিত্র তুলে ধরেছে এই রেইনকোট গল্পে। সেটা ছিল কি যেন একটা বৃষ্টির সময়, অর্থাৎ বর্ষাকাল ছিল তখন, সেই সময় কি ছিল? মুক্তিযুদ্ধের সময়টা ছিল ঢাকা শহরে। এবং আসমার যে ভাই মিন্টু, মিন্টু কিন্তু ছিল সরাসরি একদম একজন মুক্তিযোদ্ধা।
তো এ কারণে নুরুল হুদাকে একটু ভয়ে ভয়ে থাকতে হয়, তার কারণ কখন জানি পাকিস্তানি হানাদার বাহিনী তার বাড়িতে এসে হানা দেয়, যেহেতু তার শালা মুক্তিযোদ্ধা, তো সে খুব ভয়ে ভয়ে থাকতো। এবং আসমা ছিল খুবই সাদামাটা একজন মানে একজন বউ, যে কিনা বা একজন খুবই সাদামাটা স্ত্রী, যে কিনা খুব খারাপ সময়েও তার হাজবেন্ডের বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা হবে কিনা বা একদম স্বাভাবিকভাবে একজন স্ত্রী হিসেবে আমাদের চোখে যেটা ভেসে ওঠে তেমনই একজন স্ত্রীর চরিত্রে দেখা যায় হচ্ছে আসমাকে। ঠিক আছে, নুরুল হুদা সবসময় তার শালককে নিয়ে ভয়ে তটস্থ থাকতো, কখন পাকিস্তানি হানাদার বাহিনী তার বাড়িতে এসে না জানি আক্রমণ চালায়। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের গল্পের যে চরিত্রগুলো, সেগুলোর পরিচিতি আরো কিছু আছে ছোট ছোট, সেগুলো আসবে। তাহলে আমরা দেরি না করে মূল গল্পে আমরা চলে যাই। দেখো, রেইনকোট গল্পের প্রথম লাইন মনে রাখবা, রেইনকোট গল্পের প্রথম লাইন কি? ভোর রাত থেকে বৃষ্টি। তাহলে বৃষ্টি কখন থেকে শুরু হয়েছিল? ভোর রাত থেকে। ঠিক আছে, বই নিয়ে বসো, সবাই মার্ক করে নাও। ঠিক আছে, সবাই মার্ক করে নাও যে বৃষ্টি কখন থেকে? ভোর রাত থেকে। আহা, বৃষ্টির ঝমঝম বোল, অর্থাৎ বোল মানে হচ্ছে শব্দ। বৃষ্টি পড়লে একটা ঝমঝম শব্দ হয় না? সেই শব্দটা কিন্তু খুব সুন্দর লাগে শুনতে, সেটাই বলা হয়েছে যে আহা বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে কয় দিন? 3 দিন। ঠিক আছে, লেখক বলছে বা গল্পটি কিন্তু সাধারণত বর্ণনা করেছে হচ্ছে নুরুল হুদার জবানিতে। ঠিক আছে, তো নুরুল হুদা বলছে যে ভোর রাত থেকে বৃষ্টি, আর এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। ঠিক আছে, কারণ শনিতে 7, দেখো এটা দেখো যে শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে যেই সময় থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল সেদিন কি বার ছিল? এই যে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলো সেদিন কি বার ছিল? এই লাইনটা থেকে কিন্তু বোঝার আছে এবং এখানেই দিয়ে দেওয়া আছে। ঝটপট কমেন্ট করো, তাহলে ওই দিনটা কি বার ছিল? আজকে এটা পড়াই শেষ করবেন প্লিজ, আই রিকোয়েস্ট ইউ ম্যাম। আমি ঠিক বুঝতে পারলাম না আপু। বোলের অর্থ, বোল মানে হচ্ছে যে শব্দ, এমন বোঝানো হয়েছে যে বৃষ্টির ঝমঝম বোল মানে বৃষ্টির ঝমঝম শব্দ। ঠিক আছে, এখন বলো দিনটা কি বার ছিল? ভোর রাত থেকে বৃষ্টি। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিনে দিন। তাহলে এটা যদি হয়ে থাকে, বৃষ্টি যেদিন শুরু হয়েছিল সেদিন কি বার ছিল? বৃষ্টি যেদিন শুরু হয়েছিল সেদিন কি বার ছিল? সুমাইয়া ইয়াসমিন বলছে শনিবার, জান্নাত বলছে মঙ্গলবার, রূপন্তী বলছে মঙ্গলবার, নদী চৌধুরী বলছে শনিবার, মেহেদি বলছে শনিবার, নুসরাত বলছে শনিবার, নুসরাত জাহান নওরিন বলছে শনিবার, ফাতেমা বলছে শনিবার, সুমাইয়া আক্তার ঋতু বলছে শনিবার, রৌনক জান্নাত, অনামিকা, তাসফিয়া, তৌসি বলছে মঙ্গলবার, আয়েশা, সামাইরা বলছে শনিবার, রূপন্তী বলছে মঙ্গলবার, সামাইরা বলছে শনিবার। আচ্ছা, শ্রী হরিদাস বলছে এখানে বুঝতে পারি না। আচ্ছা, এখনই বুঝে যাবা। রূপন্তী বলছে মঙ্গলবার। আচ্ছা, তোমরা অনেকেই বলছো। মিম বলছে শনিবার। আচ্ছা, যারা বলছে শনিবার। কেন শনিবার? দেখো, ভোর রাত থেকে যেদিন বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টি দেখে লেখক বলল যে এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, অর্থাৎ এই যে যেদিন বৃষ্টিটা শুরু হয়েছিল সেই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। এখন বচনে বলছে শনিতে 7, অর্থাৎ শনিবারে বৃষ্টি শুরু হলে 7 দিন বৃষ্টি থাকবে। এখন এই যে যেদিন বৃষ্টিটা শুরু হলো সেই দিনের বৃষ্টি 3 দিনের বৃষ্টি, অর্থাৎ এই দিনের বৃষ্টিটা 3 দিন ধরে চলবে।
শনিবারে শুরু হলে 7 দিন চলতো, তাইলে ওই দিনটা শনিবার ছিল না। যারা যারা শনিবার বলেছো সবার অ্যান্সার ভুল হয়েছে, ঠিক আছে। মঙ্গলে 3, অর্থাৎ মঙ্গলবারে বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টি থাকে 3 দিন, আর বাকি দিনগুলোতে যদি বৃষ্টি হয় সেদিন হচ্ছে দিনের দিনে বৃষ্টি শেষ হয়ে যায়, অর্থাৎ একদিনের। তাহলে শনিবারে বৃষ্টি শুরু হলে 7 দিন হয়, মঙ্গলবারে বৃষ্টি শুরু হলে 3 দিন হয়। লেখক যেহেতু ওই বৃষ্টিটা দেখে বলেছিল এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, তাহলে ওই দিনটা ছিল মঙ্গলবার। তোমরা যারা মঙ্গলবার বলেছো সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। শ্রী হরিদাস বলছে আপু আপনি বুঝাই দেন এখানে। হরিদাস তুমি কি বুঝতে পেরেছো? আমাকে ঝটপট কমেন্ট করে জানাও যে তুমি তাহলে এবার বুঝতে পেরেছো কিনা। শনিবারে বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টি 7 দিন থাকে, মঙ্গলবারে বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টি 3 দিন থাকে, আর বাকি দিনগুলোতে বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টিগুলো দিনের দিনে শেষ হয়ে যায়, অর্থাৎ একদিনে শেষ হয়ে যায়। এবং এটা হচ্ছে সাধারণত একটা জেনারেল স্টেটমেন্ট, তাই না? দেখো বলছে এটা একটা জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট মানে হচ্ছে সাধারণ বিবৃতি, অর্থাৎ এটা সাধারণত মানুষ বলে থাকে। এটা না কাইন্ড অফ হচ্ছে একটা খনার বচন, যে আগেকার দিনে যারা আমাদের পূর্বপুরুষেরা ছিল তারা পর্যবেক্ষণ করে 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 এগুলো বিভিন্ন ধরনের বচন বের করত। তেমনই একটা খনার বচন ছিল হচ্ছে শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিনে দিন, এবং এটা এখন একটা জেনারেল স্টেটমেন্ট হয়ে গিয়েছে, সাধারণ বিবৃতি হয়ে গিয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? সুমাইয়া ইয়াসমিন বলছে জি আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সুমাইয়া। এর একটা স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, অর্থাৎ এর একটা স্পেসিফিক ক্লাসিফিকেশনও রয়েছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরুগুরু। স্পেসিফিক ক্লাসিফিকেশন মানে কি ওইটার আরেকটু ক্লাসিফিকেশন, অর্থাৎ আরেকটু বর্ণনা রয়েছে। যেহেতু এই দেখো বলেছিল মঙ্গলে 3, এক বাক্যে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এর স্পেসিফিক ক্লাসিফিকেশন বা একটা বর্ণনা রয়েছে যে মঙ্গলবারে বা মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরুগুরু। দেখো মঙ্গলবারে বৃষ্টি হলে 3 দিন থাকে, 3টা মঙ্গলবার ছিল। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বুধের সকালে দেখো শনিবারে বৃষ্টি হলে 7 দিন, মঙ্গলবারে 3 দিন, আর বাকি সবগুলো একদিন থাকে। তাহলে বাকি দিনগুলোর মধ্যে একটা দিন হচ্ছে বুধবার। বুধের সকালে নামলো জল, সকালে যদি বৃষ্টি শুরু হয়, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে এমন কিছু না কিছু বচন বা বিবৃতি রয়েছে, ঠিক আছে। কিন্তু এখন ভুলে গিয়েছে, মানে আগেকার দিনে যেগুলো হতো, জান্নাত বলছে আচ্ছা যাই হোক, কিন্তু এখন ভুলে গিয়েছে, মানে আগেকার দিনে যেগুলো হতো আমাদের পূর্বপুরুষরা সাধারণত দেখে দেখে যেসব কথাগুলো বলে গিয়েছিল, এখন না সেগুলো আর সাধারণত ফলে না। দিনকাল না উল্টে গিয়েছে। এগুলো কিন্তু আমাদের দাদি নানি বা তারও যারা রয়েছে তারা বলে এখন দিন নাকি উল্টে গিয়েছে, দিন আর আগের মতো নাই। ঠিক তেমনি আগেকার দিনে এই বচনগুলো সত্যি হয়ে যেত, কিন্তু এখন আর সত্যি হয় না সাধারণত। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। দেখো পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। মানে সে বলছে যে মঙ্গলবারে যেহেতু আগে বলা ছিল যে 3 দিন বৃষ্টি হবে, কিন্তু এটা সাধারণত এখন হয় না, উল্টে গিয়েছে দিনকাল। তো যাই হোক না কেন, না হোক 3 দিন, তবে যেইটুকুই বৃষ্টি হবে না কেন ওইটুকুতে আমার একটা আরামের ঘুম খুব ভালোই হবে। বৃষ্টি হলে মেঘ ডাকলে কি একদম কম্বলের নিচে বা কাঁথার নিচে একদম গুটিসুটি মেরে খুব আরামে একটা ঘুম দেওয়া যায়, সেটাই লেখক এখানে বলেছে, বা নুরুল হুদা সেটাই বলছে। এরপরে দেখো অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, অর্থাৎ গুলির আওয়াজ, ঠিক আছে। ফুটফাট বলতে এখানে গুলির আওয়াজকে বোঝানো হয়েছে। যেহেতু দিনটা ছিল মঙ্গলবার এবং মঙ্গলবারে বৃষ্টি হলে 3 দিন হয়, তাই লেখক একটা মনে মনে আশা করছে তাহলে এবার অন্তত 3 দিন কোনো গুলিগোলা হবে না, ঠিক আছে। বাদলাই বন্দুকের বারুদকে একটু জিরিয়ে নেবে না।
ঠিক আছে, নুরুল হুদা বলছে বাদলাই বন্দুকের বারুদ কি একটু জিরিয়ে নেবে না? অর্থাৎ এই যে বর্ষা হচ্ছে বা বৃষ্টি চলবে, এই সময় কি যে বন্দুকের যে বারুদগুলো এগুলো কি একটু জিরাবে না? এখনো কি গোলাগুলি চলবে? পাকিস্তানিরা কি একটু জিরান দিবে না? এই কয়টা দিন নিশ্চিন্তে আরাম করো, অর্থাৎ যে 3টা দিন বৃষ্টি হবে সেই 3টা দিন নিশ্চিন্তে আরাম করা যায়। দেখো বৃষ্টির মধ্যে যদি বারুদগুলো বের করা হয় তাহলে বৃষ্টির পানিতে ভিজে এগুলো নরম হয়ে যায়, তখন আর কাজে লাগে না। এই কারণে বৃষ্টির দিনগুলোতে নুরুল হুদা আশা করছে যে তাহলে এই 3টা দিন অন্তত শান্তিতে ঘুমিয়ে নেওয়া যাবে, গোলাগুলি হবে না। ঠিক আছে, বিষয়গুলো এটাই। এরপরে বলছে তার হলো কই। সেটা বললো ঠিকই, চিন্তা করলো, মাত্রই চিন্তা করলো, করেই আবার সে বলছে তার হলো কই, তার মানে এটার হলো না। ম্যান প্রপোজেস, ম্যান প্রপোজেস বলতে বোঝানো হয়েছে মানুষ যা চিন্তা করে বা মানুষ যা চায় সেটা হয় না। ঠিক আছে, ম্যান প্রপোজেস বলতে এটা বুঝিয়েছে। আপু লেখা দেখা যায় না, লেখা দেখা যায় না। আচ্ছা আমি যদি নিচে দাগ না দিই তাহলে কি তোমরা দেখতে পাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে কি ম্যান প্রপোজেস মানে হচ্ছে যে মানুষ যা চায় সাধারণত সেটা হয় না, এমন একটা বিষয় বোঝাতে নুরুল হুদা এটা বলল। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ, মানে হচ্ছে এমন চমৎকার বাদলার সকালে, ঠিক আছে, দরজায় প্রবল কড়া নাড়া। ঠিক আছে, দরজায় প্রবল ভাবে কড়া নাড়লো। যে নুরুল হুদা চিন্তা করলো যে এবার অন্তত 3 দিন বৃষ্টি হবে আর গোলাগুলি হবে না, পাকিস্তানিরা এবার জিরাবে বা বন্দুকগুলো জিরাবে, তাহলে এই 3 দিন আমি আরাম করে কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকবো, আর কোনো কাজ কাম নেই। কিন্তু ম্যান প্রপোজেস অর্থাৎ মানুষ যা চায় তা হয় না। কি ঘটলো? এমন একটা বাদলার সকালে, ঠিক আছে, ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আর ওই দিন সকালবেলা কি করলো? এমন একটা বাদলার সকালে অর্থাৎ বর্ষার সকালে দরজায় প্রবল কড়া নাড়লো। ঠিক আছে, সেই সাথে তখন এর মনে হচ্ছে নুরুল হুদা তখন বলছে অন্য কালার ইউজ করেন। অন্য কালার ইউজ করব, কি কালার ইউজ করব বলো? সবুজ দিলে কি দেখা যায়? আচ্ছা দেখো, হেমন্তের শেষ হেমন্তের, ঠিক আছে, শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো, অর্থাৎ শেষ হেমন্তে শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো। শীত শীত একটা পর্দা ছিল, মানে শীত শীত একটা ভাব ছিল, লেখকের মনে হলো যে আমি এবার ঘুমাবো, কিন্তু এই প্রবল দরজায় কড়া নাড়ার কারণে তার ওই যে শীতের বা ঘুম কাতুরে একটা আমেজ সেটা নষ্ট হয়ে গেল। এটা বোঝানোর জন্যই লেখক বলছে যে শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো। তার মানে দেখো ওই সময়টা কি ছিল, যে ওই সময়টা ছিল হচ্ছে হেমন্তের শেষের দিকে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে পড়বা। ঠিক আছে, খুব সূক্ষ্মভাবে পড়বা যে তাহলে ওই সময়টা কি ছিল, হেমন্তের শেষ সময় ছিল। সব ভেস্তে দিল মিলিটারি, মিলিটারি আস্তার ঘরে, অর্থাৎ ওই যে দরজায় যে কড়া নাড়লো তখন লেখকের বা নুরুল হুদার মনে হচ্ছে তাহলে কি মিলিটারি মিলিটারি আমার ঘরে চলে আসলো। দেখো তখন সে কি করছে, ভয়ে বলছে আল্লাহ গো, সে দোয়া ইউনুস পড়া শুরু করে দিল, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে সে এতটাই ভয় পেয়ে গিয়েছে, এই যে এটা দোয়া পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়, ওই যে দরজায় প্রবল ভাবে কড়া নাড়ছিল সে, তাই মানে দোয়া পড়তে পড়তে দরজার দিকে এগোলো। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে, অর্থাৎ এই যুদ্ধ যে কয় মাস চলছে এই কয়েক মাসে সে অনেক সূরা মুখস্থ করে ফেলেছে। কি মুখস্থ করে ফেলেছে? অনেক সূরা মুখস্থ করে ফেলেছে। রাস্তায় বেরোলে 5 কলেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। রাস্তায় বেরোলে কি রেডি রাখে?
পাঁচ কলেমা রাস্তায় বেরোলেই পাঁচ কলেমা সব সময় রেডি রাখে ঠোঁটের ওপরে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তাই না? মিলিটারিরা ধরলে আগে মানে সেই সময় পাকিস্তানিরা মিলিটারি কি করেছিল যে প্রথমে কোশ্চেন করতো যে তুমি হিন্দু না মুসলমান। এখন যদি বলতো যে আমি হচ্ছে মুসলমান, তো তুমি যদি মুসলমান হও তাহলে তুমি এখন কলেমা পড়ো, পাঁচ কলেমা যে আছে আমাকে শোনা, বা সূরা বা দোয়া জিজ্ঞেস করতো। এই কারণে নুরুল হুদা কি করতো, সব সময় এত মুখস্থ করে ফেলেছে যদি সে বলতে না পারে, এ কারণে সব সময় রাস্তায় বের হলেই সে কলেমা রেডি রাখতো ঠোঁটের ওপর, ঠিক আছে? কোন দিক থেকে কখন মিলিটারি এসে না জানি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দেখো এত সাবধানতা অবলম্বন করে নুরুল হুদা, তারপরেও একটা না একটা ভুল হয়ে যায়। কি ধরনের ভুল করে? দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল, ঠিক আছে? সে এত সাবধানতা অবলম্বন করলো, কিন্তু তারপরেও কি হয়, কোনো না কোনো ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যায়? দোয়া মনে থাকে ঠিকই, কিন্তু টুপি নিতে ভুলে যায়। আবার অনেক সময় হয় কি, টুপি নিতে ঠিকই নিয়ে গেছে, দোয়া ভুলে যায়, তাই না? ব্যাপারটা এমন। দেখো সে এখন দরজার ঠকঠকানি যে শুনে দরজাটা খুললো, কি কি ভাবে সে দরজাটা খুললো। দুটো ছিটকিনি, ছিটকিনি ছিল কয়টাই? দুইটা ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে, কপাট মানে হচ্ছে দরজার যে পাল্লাগুলো থাকে, অর্থাৎ দুইটা যে পার্ট থাকে, সেটার কপাটটা ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে, ওই যে বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সাথে সাথে বাতাসও হচ্ছিল, সেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন, অর্থাৎ নুরুল হুদা যে কলেজে টিচার ছিলেন সেখানকার যে প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপালের পিয়ন দরজায় মূলত ঠকঠক করছিল। তাহলে দরজায় ঠকঠক করছিল কে? প্রিন্সিপালের পিয়ন। আপু ডিইউ এর রেজাল্ট কবে দিবে? সাধারণত 1 মাস নেয় ডিইউ এর রেজাল্ট দিতে, কিন্তু রেজাল্ট দেওয়ার পর আবার ক্লাস কিন্তু শুরু করতে বেশি দেরি করে না ওরা, ঠিক আছে? এখন প্রিন্সিপালের পিয়নকে যখন নুরুল হুদা দেখলো, তখন সে দেখো কি বলছে, আলহামদুলিল্লাহ। তার মানে কি, যাক প্রিন্সিপালের পিয়ন এসেছে, কোনো মিলিটারি আসে নাই তার বাসায়, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? যে পিয়নকে দেখে নুরুল হুদার কি করতে ইচ্ছে করছিল? জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছিল। এটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার, বা এই ধরনের আরো অনেকগুলো অপশন দিয়ে দেয়। এটা কিন্তু আসে, অনেকবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে? তোমরা কিন্তু একদম স্টার মার্ক করে রাখো। আপু কয়টাই ক্লাস শেষ হবে? আচ্ছা নামাজ পড়তে যাব, ক্লাস তো রেকর্ড থাকে, তুমি পরেও ক্লাস করতে পারবা, ঠিক আছে? কিন্তু লোকটার চিনচিনে গলা, গম্ভীর স্বরে হাঁকে, চিনচিনে গলা। কোন লোকটার? ওই যে প্রফেসরের পিয়ন যে দরজায় এসে নক করেছিল, সেই লোকটার গলাটা ছিল কেমন? চিনচিনে গলা, গম্ভীর স্বর। চিনচিনে গলায় তার গলার স্বর ছিল গম্ভীর, ঠিক আছে? গম্ভীর স্বরে হাঁকে অর্থাৎ ডাকে, স্যারনে সালাম দিয়া, স্যারনে সালাম দিয়া, ঠিক আছে? প্রফেসরের পিয়ন বলছে স্যারনে সালাম দিয়া, মানে স্যার আপনাকে সালাম দিয়েছে বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে। দেখো লোকটার বর্ণনা দিচ্ছে, লোকটা কেমন ছিল? ভাঙাচোরা গাল ছিল এবং খোঁচা খোঁচা দাড়ি ছিল। লোকটা নিজের বাক্যর কোমল শ্বাসটুকু শুষে নেয়, অর্থাৎ সে এতটাই রুক্ষভাবে, রুড ভাবে কথা বলছিল, গম্ভীর ভাবে, যে তার কথায় কোনো মাধুর্য ছিল না, কোনো কোমলতা বা নরম কোনো কিছু ছিল না, ঠিক আছে? সে কি করলো? হুকুম ছাড়ে, ঠিক আছে? তলব কিয়া আভি জানে হোগা, মানে আপনাকে ডেকেছে এখনই যেতে হবে। তলব কিয়া মানে ডেকেছে, আভি জানে হোগা এখনই যেতে হবে। তখন প্রফেসরের যে পিয়ন, ঠিক আছে, প্রফেসরের পিয়নকে নুরুল হুদা তখন বলছে যে কি ব্যাপার, ঠিক আছে, যে এত তোড়জোড় করছো, কি ব্যাপার? তখন আবার কি বলছে দেখো, বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা যেন বোমা ফাটিয়ে গিয়েছে গত রাতে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গত রাতে কোথায় বোমা ফাটানো হয়েছে? কলেজের দেওয়াল ঘেঁষে। বই কিন্তু ভালোভাবে দাগিয়ে নিবা।
কলেজের দেওয়াল ঘেঁষে কারা যেন বোমা ফাটিয়ে গিয়েছে। কখন? গত রাতে। এবার তখন নুরুল হুদা আবার বলছে মানে মানে ওই যে প্রফেসরের পিয়ন যে বলছে যে তলব কি আভি জানে হোগা, তখন নুরুল হুদা আবার বলছে যে কি ব্যাপার, তখন আবার প্রফেসরের পিয়ন সরি প্রিন্সিপালের পিয়ন তখন আবার বলছে বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। তখন নুরুল হুদা আবার বলছে মানে, তখন আবার দেখো প্রফেসরের পিয়ন কি বলছে, প্রিন্সিপালের পিয়ন কি বলছে, মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া। মিসক্রিয়ান্ট মানে কি জানো? মিসক্রিয়ান্ট মানে হচ্ছে এখানে মুক্তিযোদ্ধাদেরকে মিসক্রিয়ান্ট বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে মিসক্রিয়ান্ট কাদেরকে বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তিযোদ্ধাদের। সে কি বলছে? মিসক্রিয়ান্ট লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দেয়া, মানে ইলেকট্রিকের যে ট্রান্সফর্ম গুলো থাকে ওইগুলো তোড় দেয়া মানে ভেঙে দিয়েছে, ঠিক আছে? দেওয়াল ঘেঁষে বোমা ফাটিয়েছে গত রাতে এবং ইলেকট্রিসিটির যে ট্রান্সফরমার সেটা হচ্ছে ভেঙে দিয়েছে। और ओयापास जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, ठीक আছে? और ओयापास जाने का टाइम মানে এবং তারা যাওয়ার সময়, जाने का टाइम মানে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেব का कोठी में ग्रेनेड फेंका মানে প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুঁড়েছে, ঠিক আছে? তাহলে কি কি করেছে গত রাতে? কলেজের দেওয়াল ঘেঁষে বোমা ফাটিয়ে গিয়েছে কারা যেন, আর ধারণা করা হচ্ছে মিসক্রিয়ান্টরা, ঠিক আছে? মিসক্রিয়ান্ট বলতে মুক্তিযোদ্ধাদের বোঝানো হচ্ছে। মিসক্রিয়ান্ট লোক ইলেকট্রিসিটি ট্রান্সফরমার ভেঙে দিয়েছে এবং যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড মেরেছে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো? আবুল খায়ের বলছে কে কোন বোর্ড থেকে, একটু কমেন্ট করে জানাও তো, আমিও জানি তোমরা কে কোন বোর্ডের। এবার দেখো নুরুল হুদা কি ওই যেগুলো শুনে নুরুল হুদা তখন মনে মনে ভাবছে ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, মানে ইলেকট্রিক যে ট্রান্সফরমার ছিল সেটা কোথায় ছিল? কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, কলেজের সামনের দেওয়াল ঘেঁষে ছিল ইলেকট্রিক ট্রান্সফরমার। দেওয়ালের পর বাগান, পজিশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, অ্যাডমিশনেও আসে কিন্তু। দেওয়ালের পর বাগান, বাগান তারপরে হচ্ছে টেনিস লন, আর তারপর কলেজের দালান, ঠিক আছে? দেওয়ালের পর বাগান, টেনিস লন, অর্থাৎ দেওয়ালের পর রয়েছে বাগান, বাগানের পরে রয়েছে একটা টেনিস লন, তারপরে রয়েছে কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, তারপর কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে, ঠিক আছে? বাঁ দিকে মানে বাম দিকে, মাঠ ক্রস করে একটু বাম দিকে প্রিন্সিপাল সাহেবের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। তাহলে মিলিটারি ক্যাম্পের অবস্থান কোথায়? প্রিন্সিপাল সাহেবের কোয়ার্টারের সাথেই, ঠিক আছে? কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প, কলেজের যে জিমনেশিয়ামটা রয়েছে সেটা এখন মিলিটারি ক্যাম্প। বই দাগাচ্ছ তো সবাই? কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানেই হচ্ছে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা, মানে কি প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গেই হচ্ছে মিলিটারি ক্যাম্প ছিল, আর কলেজের যে জিমনেশিয়াম সেটা এখন মিলিটারি ক্যাম্পে পরিণত হয়েছে, তাই প্রিন্সিপালের বাড়িতে বোমা ফেলা মানেই হচ্ছে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক হয়েছে, ঠিক আছে? সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে সে জানতে চায়, ক্যাসে? প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? দেখো নুরুল হুদা তখন বলছে যে সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ, ঠিক আছে? দেওয়ালে বোমা মেরে যে এতটা পথ ক্রস করলো যারা বোমা মেরেছে তারা কিভাবে গেল, তাই সে প্রিন্সিপালের পিয়নকে বলছে যে ক্যাসে মানে কিভাবে। তখন প্রিন্সিপালের পিয়ন আবার বলছে প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে, ও আফি কহ सकता মানে ওটা আপনি বলতে পারবেন। প্রিন্সিপালের পিয়ন তখন অ্যানসার দিচ্ছে যে ও আফি কহ सकता মানে ওটা আপনি বলতে পারবেন। নুরুল হুদা তখন বলছে মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি, অর্থাৎ পিয়ন কি তাকে মুক্তিযোদ্ধাদের কেউ মনে করছে নাকি? তার মাথায় আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বেঠিয়ে মানে হচ্ছে নুরুল হুদা তখন ইসাক মিয়া, দেখো ইসাক মিয়া ওই যে প্রিন্সিপালের পিয়ন, তার নাম কি? ইসাক মিয়া। প্রিন্সিপালের পিয়নের নাম পেয়েছো? প্রিন্সিপালের পিয়নের নাম হচ্ছে ইসাক মিয়া।
সানজিদা আক্তার, সানজিদা, আমার নামও কিন্তু সানজিদা, ঠিক আছে। দেখো ইসাক মিয়া হচ্ছে যে প্রিন্সিপালের পিয়নের নাম, নুরুল হুদা প্রিন্সিপালের পিয়ন, অর্থাৎ ইসাক মিয়াকে বলছে যে বেঠিয়ে, যেহেতু তার বাসায় এসেছে একটু বসতে বললো, চাটা খাইয়ে মানে চায়ের অফার করছে, আমার এই 5-7 মিনিট লাগেগা, অর্থাৎ নুরুল হুদা রেডি হতে আর 5-7 মিনিট লাগবে, তাই প্রিন্সিপালের পিয়ন ইসাক মিয়াকে বলছে যে বেঠিয়ে চাটা খাইয়ে, অর্থাৎ বসো চাটা খাও। নেহি, দেখো প্রিন্সিপালের পিয়ন কি বলছে, নেহি মানে না, ইসাক মিয়া বলছে যে নেহি না, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক মিয়া বলে আব্দুল সত্তার মৃধা কা ঘর জানে হোগা, মানে আরেকটা টিচার যার নাম আব্দুল সত্তার মৃধা। দেখো নুরুল হুদার বাড়ির পরে পিয়ন কোথায় গিয়েছিল, আব্দুল সত্তার মৃধার বাড়ি, ঠিক আছে। আব্দুল সত্তার মৃধা কা ঘর জানে হোগা মানে তার বাড়ি যেতে হবে, আপ আইয়ে মানে আপনি আসেন, এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া মানে একজন কর্নেল কিন্তু পৌঁছে গিয়েছে, ঠিক আছে প্রিন্সিপালের কাছে, প্রিন্সিপাল তাকে তাই ডেকে পাঠিয়েছে। সব সব প্রফেসরকে ইত্তেলা দেয়া মানে সব কয়টা প্রফেসরকে ডেকে পাঠিয়েছে, তার মানে নুরুল হুদা কি ছিল, প্রফেসর ছিল, মানে হচ্ছে বলছে যে সব প্রফেসরকে ইত্তেলা দেয়া মানে ডেকে পাঠিয়েছে, ফাওরান আইয়ে মানে আদেশ এসেছে। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক মিয়া বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। দেখো রাস্তার ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো, রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে কে রওনা হলো, ঠিক আছে, কে রওনা হলো, ইসাক মিয়া রওনা হলো। কোথায় রওনা হলো, জিওগ্রাফির প্রফেসরের বাড়ি। নুরুল হুদার পরে গিয়েছিল জিওগ্রাফির প্রফেসরের বাড়ি, যার নাম ছিল আব্দুল সত্তার মৃধা। মনে থাকবে জিওগ্রাফির প্রফেসর তাহলে কে ছিল, আব্দুল সত্তার মৃধা। ইসাক নিজে এখন মিলিটারি কর্নেল বললেও চলে, মানে ইসাক এমন ভাব নিয়ে থাকে যে মানে এমন ভাবসাব শুরু করেছে তাকেই এখন মিলিটারি কর্নেল মনে হয়। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসে, মানে তাকে তো ইসাককেই মিলিটারি কর্নেল বলা চলে, কিন্তু ভোরবেলায় যে মিলিটারি কর্নেল স্বয়ং নিজে চলে আসায় ওই ইসাক মিয়াকে আরেকটু নিচের পর্যায়ে নামিয়ে দিয়েছে, ঠিক আছে, হয়তো ডেমোটেড মানে একটু ডিমোশন হয়েছে, ঠিক আছে, ডিমোশন হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে ইসাক মিয়া। মানে ইসাক মিয়ার ভাবসাব এমন এমন হয় না স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে হচ্ছে পিওনেরা এমন ইয়া করে হুঙ্কার করে যে টিচারের উপরে মনে হয়, ঠিক তেমনই ছিল হচ্ছে ইসাক মিয়া, ঠিক আছে। যেহেতু তাকে লেফটেন্যান্ট কর্নেল, তাকে কর্নেল বলে মনে হয়, কিন্তু কর্নেল সাহেব যেহেতু চলে এসেছে তাই তার একটু ডিমোশন হয়ে তিনি লেফটেন্যান্ট কর্নেল হয়েছে। তবে আরো নিচে নামতে পারে, লেফটেন্যান্ট কর্নেলের নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের নিচে তাকে নামানো যায় না, ঠিক আছে, ক্যাপ্টেনের নিচে তাকে ঠেলা মুশকিল। অর্থাৎ ইসাক মিয়ার হাব ভাব এমন যে তাকে যদি স্বয়ং ওই কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল চলে আসে তাহলে তার আরেকটু হয়তো বা ডিমোশন হয়, কিন্তু ক্যাপ্টেনের নিচে তার হাব ভাব নামে না। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে, মানে মিলিটারির প্রাদুর্ভাব, ঠিক আছে, মানে যেটা আমাদের আশা করি নাই, ঠিক আছে, যার আগমন আমরা সাদরে গ্রহণ করতে পারি নাই, এমনই একটা আগমন ছিল মিলিটারি। তাই জন্য বলা হয়েছে মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ, মানে মিলিটারি জবে থেকে এসেছে ইসাক মিয়া এমন হাব ভাব নিয়ে থাকা শুরু করেছে যে কলেজের সবাই তাকে দেখে তটস্থ ভয়ে। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। কে বাংলা বলা ছেড়ে দিয়েছে? ইসাক মিয়া। কবে থেকে? এপ্রিলের শুরু থেকে। এপ্রিলের শুরু থেকে ইসাক মিয়া বাংলা বলা ছেড়ে দিয়েছে। কোন কালে? দাদা না পর্দাদার ভাইরার মামুনা কে যেন দিল্লিওয়ালা কোন খান সাহেবের খাস খান সামাদ ছিল, সেই সুবাদে দিনরাত এখনো উর্দু বলে। মানে ওই ইসাক মিয়ার পর পুরুষের কেউ সামথিং দাদা বা পর্দাদার আমলের কেউ হচ্ছে সেই দিল্লিওয়ালার খান সামাদ ছিল, অর্থাৎ রাধুনী টাইপের কেউ ছিল। এই কারণে তার পাওয়ারে ইসাক মিয়াও এখন হিন্দি বলা শুরু করে দিয়েছে, বুঝেছো? ক্লাস কেমন লাগছে তোমাদের? চুপচাপ হয়ে গেলে।
তোমরা কি বুঝতে পারছো? ক্লাস কেমন লাগছে আমাকে একটু জানিও, বুঝতে পারছো কিনা। চুপচাপ হয়ে গেলে কেন সবাই, একটু শুনি। নুরুল হুদা কেমিস্ট্রি, হ্যাঁ। আব্দুস সাত্তার মৃধা ছিল কিসের? জিওগ্রাফির, তাই না? আমরা পড়েছি। আর নুরুল হুদা কেমিস্ট্রি ছিল, এগুলো আসবে পরে। আপু সেকেন্ড পেপার পড়াবেন কবে? সেকেন্ড পেপার তো আমি সাধারণত শনিবারে পড়াই। একটা ভালো কথা, আগামীকাল, ঠিক আছে? তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো যে আপু আমাদের তো এক্সাম চলে, তা সেকেন্ড পেপার তো মোটামুটি তোমাদের সিলেবাস, মোটামুটি না, সেকেন্ড পেপার হচ্ছে 25-এর জন্য সিলেবাস কমপ্লিট করেছি। এখন তাহলে হচ্ছে যে নাটক আর উপন্যাস আছে, ওই দুইটা একটু ওভারভিউ দিয়েন। এই জন্য আগামীকাল তোমাদের জন্য নাটক বা উপন্যাসের উপরে আমি ক্লাস নিব, ঠিক আছে? আগামীকাল শনিবার আমি বাংলা সেকেন্ড পেপার নিব না, নাটক বা উপন্যাসের উপরে ক্লাস নিব, ঠিক আছে? এখন নাটক উপন্যাস তো পুরো লাইন বাই লাইন পড়ানো সম্ভব না, ইম্পর্টেন্ট বা কিভাবে পড়তে হবে, কি কোনগুলো কোনভাবে পড়লে তোমাদের জন্য উপকৃত হবে সেটা হচ্ছে সেটাই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, নাটকের উপরে নিয়েন, লুনা বলছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি মাথায় রাখবো নাটক বা উপন্যাস যেটা হয় সেটা। আচ্ছা দেখো, 25-এর জন্য তোমরা আমাদের পড়ানোর কোয়ালিটি বা ইংলিশের যে ক্লাসগুলো চলছে বা আমার ক্লাস তোমরা যারা করো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার সাথে প্রিপারেশনটি বা আমাদের সাথে প্রিপারেশনটি নিতে পারো। আর সেটার জন্য কিন্তু ঝটপট ভর্তি হয়ে যাবে, কারণ ডিসকাউন্ট কিন্তু পাবা তোমরা প্রথম 50 জন, ঠিক আছে? পড়ার মাঝে মাঝে তোমরা যারা নতুন জয়েন হয়েছো তারা হয়তো জানো না, তাদের জন্য আমি আবারও বলছি, ডিসকাউন্ট কিন্তু পাবে প্রথম 50 জন, অর্থাৎ 799 টাকায় প্রথম 50 জন ভর্তি হওয়ার সুযোগ পাবে। বাকিরা কিন্তু পাবে না, বাকিরা কিন্তু 1000 টাকায় আমাদের কোর্সে ভর্তি হতে হবে। এবং এখানে কি কি পড়ানো হবে? বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আর সাথে থাকবে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তোমাদের পড়ানো হবে যে তোমরা নতুন একদম ইন্টারমিডিয়েটে উঠেছো, ঠিক আছে? সেইভাবে তোমাদের পড়ানো হবে রিটেন পার্ট সহ। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি, তোমরা যারা এখনো ভর্তি হওনি ঝটপট ভর্তি হয়ে যাও, ঠিক আছে? অফার কিন্তু আর বেশি দিন কিন্তু নাই, ঠিক আছে? যেহেতু ফেব্রুয়ারি মাস চলেই আসছে, কাল থেকেই কিন্তু 1 তারিখ, তো সময় কিন্তু আর বেশি নাই, ঝটপট ভর্তি হয়ে যাও। আচ্ছা দেখো এবার কি বলছে, যেতেই হবে। অসমের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, মানে হচ্ছে এটা কে বলছে বলতো? নুরুল হুদার যে ওয়াইফ ছিল আসমা, যার নাম আসমা, তখন বলছে যে যেহেতু নুরুল হুদাকে যেতে হবে বৃষ্টির মধ্যে, তো বৃষ্টিতে যদি ভিজে টিজে যায় তখন তার আবার হাঁপানির টানটা আবার বেড়ে যাবে, তাই আসমা বলছে যে যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, সে কিন্তু কথা শেষ করেনি। বউয়ের এসব সোহাগের কথা, মানে হচ্ছে বউয়ের এসব আদরের কথা, সোহাগের কথা শুনলে কি আর তার চলবে? নুরুল হুদার তো চলবে না, যেহেতু প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে, তাই তাকে যেতে হবে। বউকে প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে, এর উপর কলেজে কর্নেল এসেছে, কর্নেল আবার এসেছে, তার মানে তো যেতেই হবে, তাই না? কপালে আজ কি আছে আল্লাহই জানে। ফায়ারিং স্কোয়াডের যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে কি কপালে গুলিটা করার হুকুম জারি করানো যায় না? দেখো ফায়ারিং স্কোয়াড মানে হচ্ছে যদি গুলি করা হয় তাহলে তাকে একটা জায়গায় দাঁড় করানো হয় আগে, ঠিক আছে? তারপর গুলি করা হয়, সেই জায়গাকে বলা হয় ফায়ারিং স্কোয়াড। এখন কি হয়, নুরুল হুদা বলছে যে আমাকে যদি ফায়ারিং স্কোয়াডে আজকে দাঁড় করিয়ে দেয় তাহলে কি প্রফেসর সাহেব, প্রিন্সিপাল সাহেবকে একটু অনুরোধ করব যেন তিনি কর্নেল বা পাকিস্তানিদেরকে বলে যে আমার শরীরের এদিক ওদিক গুলি না করে যেন গুলিটা ডিরেক্ট আমার মাথায় করে, যাতে তাহলে কি হবে আমি তাড়াতাড়ি মারা যাব, তাহলে তাড়াতাড়ি মারা গেলে আমি কষ্টটা একটু কম পাবো, ঠিক আছে? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? মানে সে যদি প্রিন্সিপালের কাছে একটু অনুরোধ করে যে আপনি একটু বলে দেন যেন তারা আমার এদিক ওদিক গুলি না করে ডিরেক্ট মাথায় গুলি করে দেয়, তাহলে প্রিন্সিপাল কি নুরুল হুদার জন্য এটুকু করবে না? নুরুল হুদা বলছে পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ
দুরুদ পড়ছে? পাকিস্তানের জন্য কে দিনরাত দোয়া দুরুদ পড়ছে? প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ছে। সময় নাই, অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। সময় করে কাদের গালাগালি করে? কলিগদের। কে? প্রিন্সিপাল। ঠিক আছে, গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে মানে খুব অনুরোধ করেছিলেন যে পাকিস্তান যদি বাঁচাতে চাই। দেখো এপ্রিলের মাঝামাঝি, সময়টা কত? এপ্রিল মাসের মাঝামাঝিতে প্রিন্সিপাল মিলিটারিদেরকে অনুরোধ করেছিলেন যদি পাকিস্তান বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজে শহীদ মিনার হটাও। কি পরামর্শ দিয়েছিল? যদি পাকিস্তান বাঁচাতে চাও তাহলে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এই পরামর্শটা কখন দিয়েছিল? এপ্রিল মাসের মাঝামাঝিতে। ঠিক আছে, এসব কথা বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম, অর্থাৎ এসব কথা বলার দরকারটা কি? আসমা তখন আবার বলছে নুরুল হুদাকে যে এসব কেন বলছে, এত উল্টাপাল্টা কথার কি আছে? রেডিও টেলিভিশনে হরদম মানে সব সময় বলছে সিচুয়েশন নরমাল, কাইন্ড অফ বিটিভি। যে যাই হোক না কেন এত কিছু হয়ে গেল, বিটিভির নিউজ হচ্ছে লটকনের ফলন এবার বাম্পার, তাই না? তো তেমনি রেডিও টেলিভিশনেও ওই সময়ও এমন ছিল যে এত গোলাগুলি মানুষ মারামারি হচ্ছে, তাও রেডিও টেলিভিশনে বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক। দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গিয়েছে। দুশ্মন মানে কি? শত্রুদের সম্পূর্ণ কবজা করা গিয়েছে। মিসক্রিয়েন্টরা সব খতম। মিসক্রিয়েন্ট বলতে মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে, যে রেডিও টেলিভিশনে বলছে মিসক্রিয়েন্টরা সব খতম, দুশ্মনদের একদম কবজা করা হয়েছে, মানে একদম ঘায়েল করা গিয়েছে। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়। একটা লাইন বাদ পড়ে গিয়েছে, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে প্রেসিডেন্ট বদ্ধপরিকর। এগুলো সব রেডিও টেলিভিশনে বলছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ তার বিপরীত। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, অর্থাৎ প্রেসিডেন্টের ভাষণ শোনা যায়। কিছুদিন বাদে প্রেসিডেন্টের ভাষণ শোনা যায়। Our ultimate aim remains the same. ঠিক আছে, our ultimate aim remains the same, অর্থাৎ আমাদের আলটিমেটলি সবার এইম বা লক্ষ্য হচ্ছে মোটামুটি সব এক, that is to hand over power to the elected representatives of the people. ঠিক আছে, যে এই যে প্রেসিডেন্ট সে ভাষণ দিচ্ছে রেডিও টেলিভিশনে কিছুদিন পর কি বলছে? Our ultimate aim remains the same, that is to hand over power. যে আমাদের সবার এইম বা লক্ষ্য মোটামুটি সেম, সেটা কি? that is to hand over power, মানে আমাদের যে পাওয়ার এটা হ্যান্ড ওভার করতে হবে দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা আমাদের সবার উদ্দেশ্য মূলত। মানে প্রেসিডেন্ট কত মধুর কথা বলছে, কিন্তু একদিকে তারা বলছে আলোচনার কথা, আরেকদিকে কি মানুষজন সব মেরে ফেলছে, তাই না? তার মানে সিচুয়েশন, অরিজিনাল সিচুয়েশন কিন্তু আজকে কি শেষ হবে আপু? না আপু, আজকে শেষ করতে পারবো না। ঠিক আছে, যেহেতু অনেক বড়, সবই তো নর্মাল হয়ে আসছে। ঠিক আছে, সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, অর্থাৎ ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি। ঠিক আছে, সবই তো স্বাভাবিক। তার মানে কি বলছে? সবই নর্মাল। প্রেসিডেন্ট বলছে সবই নর্মাল, আমাদের সবার হচ্ছে এই ম্যাগ যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, অর্থাৎ ইস্ট পাকিস্তানি যদি জয়ী হয় নির্বাচনে তাহলে মন্ত্রী বা নির্বাচিত প্রতিনিধি সেখানকারই হবে, এমন একটা কথা বোঝানো হয়েছে এবং সবকিছু স্বাভাবিক এমন বোঝানোর চেষ্টা করা হচ্ছে রেডিও টেলিভিশনে। এখন বউ তার এসব আজে বাজে কথা বলে কেন? অর্থাৎ এই যে এত খারাপ সিচুয়েশন, একদিকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে, কর্নেল এসে বসে আছে, এর মধ্যে এই যে বর্তমান সিচুয়েশন একটু বর্ণনা করে নিল, এত বাজে সিচুয়েশনের মধ্যে ডেকে পাঠাইছে, অথচ আসবা বলতেছে কি যে বৃষ্টির মধ্যে যাওয়ার কি দরকার, তোমার হাঁপানির টান বাড়বে। তাই নুরুল হুদা এবার পরিস্থিতি বর্ণনা করে বলছে এই সিচুয়েশনের মধ্যে আসমার আবার এই সমস্ত কথা বলার কি দরকার।
আরো বলছে ইস আসমাকে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে, নুরুল হুদার বউয়ের নাম কি? আসমা। এই বৃষ্টিতে শুধু ছাতাই কোলাবে না গো, বউয়ের আরেক দফা শোক শোনা গেল। যেহেতু সে বের হয়েই যাচ্ছে, নুরুল হুদা আটকানো গেলই না। তখন হচ্ছে নুরুল হুদা একটা ছাতা নিয়ে যাচ্ছিল, তখন আবার আসমা বলছে যে এই বৃষ্টিতে শুধু ছাতাই কোলাবে না, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। মিন্টু হচ্ছে আসমার ভাই, যে ছিল মুক্তিযোদ্ধা, তার একটা রেইনকোট ছিল যেটা কিনা আসমার বাড়িতে রেখে গিয়েছিল। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, ছাতাই কোলাবে না, তাই নুরুল হুদাকে আসমা বলছে তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। ইস আবার মিন্টু, মানে নুরুল হুদা তো ভয়ে তটস্থ যে মিন্টুর জন্য না জানি বাসায় মিলিটারি চলে আসে, কখন কি হয়। তো আসমা আবার এই সিচুয়েশনের মধ্যে আবার মিন্টুর নাম নিচ্ছে। বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়, মানে এক্সট্রা ভয়ে থাকতে হয় বউয়ের এই ভাইটার জন্য। বাড়ি থেকে হ্যাঁ তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, জুনের 23 তারিখে। তাহলে নুরুল হুদার আগের বাড়ি ছিল মগবাজারে। ঠিক আছে, নুরুল হুদার আগের বাড়ি ছিল মগবাজারে, সেই ফ্ল্যাটটা ছিল 2 কামরা, অর্থাৎ 2 রুমের একটা ফ্ল্যাট ছিল মগবাজারে। সেই মগবাজারের ওই 2 রুমের ফ্ল্যাট থেকে নুরুল হুদা চলে গিয়েছিল গত জুন মাসের 23 তারিখে। মিন্টু নুরুল হুদার মগবাজারের বাড়ি থেকে চলে গিয়েছিল। জুলাইয়ের 1 তারিখে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। নুরুল হুদা বাড়ি শিফট করলো, মানে চেঞ্জ করলো জুলাইয়ের 1 তারিখে। যেহেতু মিন্টু ওই জুন মাস পর্যন্ত মিন্টু তাদের সাথে ছিল এবং মিন্টু ছিল মুক্তিযোদ্ধা, সে চলে গেল জুন মাসের 23 তারিখে। তো নুরুল হুদা যেহেতু একটু ভীতু প্রকৃতির ছিল, সে কি করলো, ভয়ে ভয়ে তাড়াতাড়ি যেই না মিন্টু চলে গিয়েছে সেও বাসা চেঞ্জ করে ফেললো ওখান থেকে, কেউ যদি এসে খবরটা দিয়ে দেয় পাকিস্তানি বাহিনীর কাছে। তাই জন্য সে কি করলো, যে মগবাজারের 2 রুমের যে ফ্ল্যাট ছিল সেটা সে শিফট করলো জুলাইয়ের 1 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, অর্থাৎ কেউ কিছু যদি আঁচ করে যে মিন্টু মুক্তিযোদ্ধা বা এরা তাইলে মুক্তি বাহিনীর সাথে সম্পৃক্ত, ও চলে যাবার 3 দিন পরে পাশের ফ্ল্যাটে, ও চলে যাবার মানে মিন্টু চলে যাবার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা, ঠিক আছে, মিন্টু চলে যাওয়ার 3 দিন পরে পাশের ফ্ল্যাটে, মানে মগবাজারে যে 2 রুমের ফ্ল্যাট নিয়ে থাকতো সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে অর্থাৎ আসমাকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। মানে পাশের ফ্ল্যাটের ওই গোলগাল মুখের মহিলা আসমাকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে যে দেখছি না। ব্যাস এই শুনে তো নুরুল হুদা তো ভয় পেয়ে গেল যে তার মানে মিন্টুকে কেউ ফলো করছে, যদি পাকিস্তানি বাহিনীর কাছে খবর চলে যায় বা কেউ যদি কিছু আঁচ করে যে ওর ভাই তো মুক্তিযোদ্ধা, এই কারণে এই শুনে সে ভয়ে ভয়ে কি করলো, ওই কথা শুনেই সে হচ্ছে জুলাইয়ের 1 তারিখে বাসা চেঞ্জ করে ফেললো। মানে নুরুল হুদা এমন প্রকৃতির একটা মানুষ ছিল। ঠিক আছে, আগের বাড়ি মগবাজার, হ্যাঁ আগের বাড়ি মগবাজার। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার পাল্টানো হয়েছে, অর্থাৎ মিলিটারি আসার পর থেকেই নুরুল হুদা কতবার বাড়ি পাল্টিয়েছে? 4 বার। ঠিক আছে, নুরুল হুদা 4 বার বাড়ি পাল্টিয়েছে। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না। ঠিক আছে, এইখানে মানে বর্তমান যে বাসায়, এই বাসায় আসার পরে নিচের ফ্ল্যাটের লোক বলেছিল আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে কি করলো দেখো, নুরুল হুদা এইটুকু শুনে সে ভয় পেয়ে গেল। এবার যদি তার শালার কথাটা যদি জিজ্ঞেস করে তাইলে তার কি হবে। ঠিক আছে, নুরুল হুদা কিন্তু খুব ভীতু প্রকৃতির একটা মানুষ ছিল। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল ভয়ে। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, ওই লোক তো তার ভাইয়ের কথা বলছে, এবার যদি মিন্টুর কথা তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে, অর্থাৎ সে তো ভয়ে ওখান থেকে চলে গিয়েছে, নিরাপত্তার জন্য সে এই বাড়িতে এসেছে। এখন এই বাড়িতেও যদি আবার সেই মিন্টুর কথা তোলে, আবার যদি এখানে জানাজানি হয়, সে তো সবসময় ভয়ে তটস্থ। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, মানে সে ভয়ে কলেজ থেকে দূরে এসে বাসা নিয়েছে, সব আত্মীয় স্বজন থেকে দূরে এসে বাসা নিয়েছে। এখন এখানেও যদি আবার সেই মিন্টুর কথা জানাজানি হয়ে যায়, তো এই ভয়টা নুরুল হুদা পেত। ঠিক আছে, শহর থেকেও কিন্তু বেশ দূরে নুরুল হুদা বাসা নিয়েছিল। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকের জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। দেখো নুরুল হুদা এখন যে বাড়িতে আছে সেই বাড়ির
পূব দিকের মানে পূর্ব দিকের জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে কি বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল। স্টেনগানওয়ালা ছোকরার দল বলতে বোঝানো হয়েছে মুক্তি বাহিনী, ঠিক আছে। বিল আর ধান ক্ষেত ছিল, এখন এখানে এসব বিপদে পড়েছে। শহর থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, কলেজ থেকে দূরে এসে বাসা নিছে, যেখানে বিল ধান ক্ষেত ছাড়া কোনো কিছু নেই, এমন নির্জন এলাকা। এখানে এসে সে বিপদে পড়ে গেছে। সে এখন শুনতেছে এখানে নাকি ওই বিল ধান ক্ষেত দিয়ে স্টেনগানওয়ালা ছোকরার দলেরা চলে আসে, মানে মুক্তি বাহিনীরা চলে আসে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, ঠিক আছে, নৌকা ভরে ভরে অস্ত্র আনে। এর ওপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়বে তার ঘরের মধ্যখানে। অর্থাৎ ওই যে মুক্তি বাহিনীরা অস্ত্র টস্ত্র নিয়ে আসে, এর মধ্যে যদি জানে যে মিন্টু এই বাড়ির একজন সদস্য, তাহলে তারা তো, মিন্টু তো তাদেরই লোক, তাহলে সে কি করবে, অস্ত্র টস্ত্র এখন তার বাড়িতে রাখার পায়তারা করবে বা রাখার একটা ব্যবস্থা করতে পারে। এই জন্য নুরুল হুদার আবার এক্সট্রা ভয় শুরু হয়ে গেল। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। মিন্টু যে ওই যে জুনের 23 তারিখে তার মগবাজারের বাসা থেকে চলে গিয়েছিল, ঠিক আছে, মিন্টু যে জুনের 23 তারিখে তার মগবাজারের বাসা থেকে চলে গিয়েছিল, কোথায় গিয়েছে সেটা মিন্টু, নুরুল হুদাও ভালো করে জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, ঠিক আছে। কিসিঞ্জার সাহেব কি বলেছে, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, অর্থাৎ পাকিস্তানের মধ্যকার ব্যাপার স্যাপার। এই যে মিসক্রিয়েন্টের দল বা যুদ্ধ সবকিছু হচ্ছে ইন্টারনাল একটা ব্যাপার স্যাপার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। এই যে এত এত মানুষ মারতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার, পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। এত এত মানুষ মারতেছে কিন্তু পাকিস্তানের সরকারের কোনো মাথা ব্যথা নেই এসব নিয়ে, যে মরতেছে মরুগা, এমন একটা ব্যাপার। না না, এই ধরনের ভাবনা ধারের কাছে ঘেঁষতে দেওয়া ঠিক না। অর্থাৎ পাকিস্তানের বিপরীতে যে এমন কোনো চিন্তা ভাবনা এখন মাথায় আনা যাবে না, কারণ এখন পাকিস্তানের পক্ষে থাকতে হবে, ঠিক আছে। নুরুল হুদা এত ভীতু প্রকৃতির একটা মানুষ ছিল। নিচের ফ্ল্যাটে থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক নুরুল হুদা, এখন যে ফ্ল্যাটে থাকে সেটার নিচের ফ্ল্যাটে কে থাকে, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার, ঠিক আছে। নিচের ফ্ল্যাটে থাকতো ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। কেন এ কথা বলছে, সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে, দেখো সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। তাহলে কে মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার বা দামি দামি জিনিস পাঠায়, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর, ঠিক আছে। ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর সর্দার গোছের রাজাকার বলে ধারণা করছে, কারণ দামি দামি জিনিস পাঠায়। দেখো পাকিস্তানি বাহিনীরা যে বাড়িতে গিয়ে হামলা করতো, কি করতো, মানুষজন মেরে ফেলতো, তারপরে চলে আসার পরে কিছু মানুষকে ওইখানে লুটপাট চালাতো, ওই বাড়ির দামি দামি যত ফার্নিচার বা যা কিছু আছে ওইগুলো তারা লুটপাট করে নিয়ে আসতো। তাই বলা হচ্ছে যেহেতু রাজাকাররা এরকম পাকিস্তানি বাহিনীর সাথে সাথে থাকতো, তাই সেও নিশ্চয় এরকম লুটপাট করে দামি দামি সবকিছু মেয়ের বাড়িতে চালান করছে, এটা ধারণা করছে। দেখি তো ফিটফাট কিনা, দেখি তো ফিট করে কিনা। আসমা এসে বলছে, আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, অর্থাৎ রেইনকোটটা নুরুল হুদার গায়ে দিতে দিতে বলে যে দেখি তো ফিট করে কিনা। মিন্টু তো আমার অনেক লম্বা, দেখো আসমা আবার তার ভাইয়ের একটা গুণগান করছে যে মিন্টু তো আবার অনেক লম্বা, তুমি আবার খাটো মানুষ, তোমার গায়ে আবার ফিটফাট হয় কিনা, ঠিক আছে, তোমার গায়ে হবে তো। আসমা বলছে দেখো ফের মিন্টুর দৈর্ঘ্য তুলনা করে তার সঙ্গে, মানে নুরুল হুদা বলছে সবসময় বউয়ের ভাইয়ের প্রসঙ্গ টানে, ঠিক আছে, আবার সেই দৈর্ঘ্য তুলনা করতে গিয়ে আবার সেই মিন্টুর কথা টানতেছে, মানে মিন্টুর কথা সে নিতেই চায় না। যদি দেওয়ালেরও কান থেকে কেউ যদি শোনে, যদি তার বাড়িতে হামলা চালায়, এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? নুরুল হুদা বলছে ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। যেহেতু নুরুল হুদা একটা ছোটখাটো মানুষ ছিল, মিন্টু আবার অনেক লম্বা ছিল, তাই মিন্টু রেইনকোট পরার পরে একদম নুরুল হুদার পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে গিয়েছে, পায়েও বৃষ্টি
মিষ্টি লাগবে না, এখানে আসমার শেষ নাই, মানে এইটুকু বলেই আসমার শেষ নাই, ঠিক আছে? কি বলছে দেখো, রেইনকোটের সঙ্গে টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়, মানে রেইনকোটটার সাথে সাথে আসমা বা রেইনকোটের সাথে যে টুপি থাকে সেটাও এনে নুরুল হুদার মাথায় দিয়ে দেয়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের, দেখো নুরুল হুদার মেয়ের বয়স কত, 2.5 বছর। 2.5 বছর মেয়ে সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে, ঠিক আছে? যেহেতু মিন্টুর রেইনকোট পরেছে, এবার নুরুল হুদার মেয়ে হচ্ছে ছোট, সে মামার রেইনকোট চিনতে পেরেছে। এখন চিনতে পেরে সে ঘুম থেকে উঠে বলে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। এই কথা শুনে দেখো নুরুল হুদা চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র-শস্ত্র হাতে, মানে সে সবসময় মিন্টুর ভয়ে তটস্থ থাকে, যেই বুঝি মিন্টু চলে আসলো এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি, মিন্টু আসছে মানেই হচ্ছে যে মিলিটারিও ঢুকতেছে, তাহলে কি হতে পারে, এখনই একটা ভয়াবহ ব্যাপার হয়ে যাবে। মানে নুরুল হুদার চিন্তা ভাবনার লেভেল, তার মানে সে অনেক কিছু ভাবতে থাকে। না, দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ, তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? এবার দরজার ছিটকিনি খিল সব তো বন্ধ, তাহলে তো মিন্টু ঢুকতে পারবে না, তাহলে এটা হতে পারে না। এখন নুরুল হুদা আবার চিন্তা করছে তাকে কি মিন্টুর মতো দেখতে লাগছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো, মানে তাকে মিন্টু ভেবে আবার ওকে গুলি করে দিবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা, দেখো নুরুল হুদার 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, ছেলের বয়স 5 বছর। 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে, 2.5 বছরের মেয়ে, গম্ভীর চোখে 5 বছরের ছেলে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তো তাহলে মুক্তি বাহিনী, তাই না? দেখো আবার সেই কথা বলছে। আচ্ছা ঠিক আছে, রেইনকোট গল্প যেহেতু অনেক বড়, ঠিক আছে, তো আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আজকে, আর বেশি দূর না যাই। তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা আমাকে কিন্তু একটু জানাবে। জাহান বলছে আপু আজকে এখানে ক্লাস শেষ করেন। হ্যাঁ, এখানেই ক্লাস শেষ করব, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। রিমা বলছে সে 2 লাইন বেশি বেশি ভাবতো, আসলে কি ভয়ে যদি থাকে তাহলে তো ওই ভয়ের বিষয় কোনো কিছু ঘটলে তার মাথায় আরো চিন্তা ভাবনা বেড়ে যায়, এখানেও ঠিক তেমন ঘটেছে। তাহলে আজকে শুক্রবার, শনিবার মানে কালকেই তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। সবাইকে আমি ক্লাসে দেখতে চাই, ঠিক আছে? সবাইকে আমি ক্লাসে দেখতে চাই। আমি বুঝতে পারছি যে অনেকের এক্সাম চলছে, যাদের এক্সাম চলছে তাদের তো চলছে, আর বাকিরা সবাই থাকার চেষ্টা করো। এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকো, লেখাপড়া করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।